তারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছে, আমাদেরকেও সেই মনোভাব পোষণ করতে হবে। অবশ্যই আমরা তো যুদ্ধ করতে চাই না, কিন্তু যখন আমরা সেই আক্রমণের শিকার হব আমরা তো বসে থাকবো না। আমাদের সামরিক বাহিনী, বিমান, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এখন বহু শক্তিশালী। প্রয়োজনে আমরা পাকিস্তানের সাহায্য নেব, প্রয়োজনে আমরা ইরাকের আমরা ইরানের সাহায্য নিব, প্রয়োজনে আমরা তুরস্কের সাহায্য নিব, প্রয়োজনে আমরা চীনের সাহায্য নিব। সকল সাহায্য নিয়ে আমরা এটাকে প্রতিহত করব এবং তাদের যুদ্ধের এমন একটা ধামাদল যে তারা পিটাচ্ছে, এটাকে আমরা আরো দ্বিগুণ শক্তিতে তাদেরকে বহিষ্কার করব। আব্দুল হক, আপনার কাছে যে প্রশ্ন করছিলাম, তারা যে রাফায়েল যুদ্ধবিমান রেডি রেখেছে এবং 35,000 সৈন্য তারা মোতায়েন করেছে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে, এর সত্যতা আসলে কতখানি? যেহেতু শতভাগ সত্য। শতভাগ সত্য। এটা কি আপনাদের নিজস্ব সোর্স থেকে আপনারা এটা পেয়েছেন নাকি ভারতের গণমাধ্যমের উপর বেস করে বলছেন? দেখুন, আমাদের সামরিক বাহিনী কিন্তু এখন ইতিহাসে বাংলাদেশে একটা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের 5টা ব্যাটালিয়ন দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছি। সেই সময় ইস্পাত কঠিন দৃঢ়তা, সাহস, দুঃসাহসিকতা, নির্ভীকতা আমরা দেখিয়েছি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং পুরো জাতি কিন্তু সেই সময় ঐক্যবদ্ধ ছিল। ঠিক আবার একটা 5ই আগস্টের সময় থেকে আমাদের জাতি আবার সেই পর্যায়ে চলে গেছে। অবশ্যই আমি মোস্তফা কামাল ভাইয়ের সাথে একমত যে ওই মাসুদ কামাল মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। মাসুদ কামাল ভাই যেটা বলেছেন আওয়ামী লীগের কথা, যে নিজ দেশের বিরুদ্ধে নিজের লোকেরা যুদ্ধ করে, এটা পৃথিবীর কোনো ইতিহাসে নাই। এরা যে কত ভয়ঙ্কর হতে পারে, তারা কি উদ্দেশ্যে, কি কারণে দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা কিন্তু আসলে এটা গবেষণার একটা বিষয়। তাদেরকে কতটুকু এটাকে জাদুবিদ্যা দিয়ে তাদেরকে মান জয় করে ফেলেছে ইন্ডিয়া, নাকি অন্য কিছু আমি বুঝতে পারি না, আসলে আমার মাথায় আসে না। কিন্তু এটাতে আমাদের লাভ হয়েছে অনেক বেশি। সেই লাভটা কি জানেন? আমরা জাতি প্রথমত ঐক্যবদ্ধ হয়েছি, সমস্ত পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের দেশের মানুষ এখন ইন্ডিয়াতে বেড়াতে যায় না, তাদের অর্থনীতিতে ধস নামা শুরু হয়েছে। আমাদের দেশের মানুষ ইন্ডিয়ার কোনো জিনিস কিনতে চায় না, এটা কিন্তু আমাদের দেশের লাভ হয়েছে। একবার গরু বিক্রি বন্ধ করে দিয়ে, গরু পাচার বন্ধ করে দিয়ে কিন্তু আমাদের দেশে সারপ্লাস হয়ে গেছে গরু। এখন ঠিক একইভাবে আমাদের 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না যদি আপনি এই ইন্ডিয়া এই ব্যবহার করতে থাকে। এখন আসুন যুদ্ধের মধ্যে তারা ম্যাপ আঁকবে, তারা ম্যাপ আঁকছে, আমরা ম্যাপকে শক্তিশালী করে আরো বড় করে আঁকবো। আমরা ফেরত যাব সেই 1905 সালের বঙ্গভঙ্গের ম্যাপে। আপনি মুখোমুখি ফ্রন্ট লাইনে থাকার কথা বলছেন যে তারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছে, আমাদেরকেও সেই মনোভাব পোষণ করতে হবে। অবশ্যই আমরা তো যুদ্ধ করতে চাই না, কিন্তু যখন আমরা সেই আক্রমণের শিকার হব আমরা তো বসে থাকবো না। আমাদের সামরিক বাহিনী, বিমান, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এখন বহু শক্তিশালী। প্রয়োজনে আমরা পাকিস্তানের সাহায্য নেব, প্রয়োজনে আমরা ইরানের সাহায্য নিব, প্রয়োজনে আমরা তুরস্কের সাহায্য নিব, প্রয়োজনে আমরা চীনের সাহায্য নিব। সকল সাহায্য নিয়ে আমরা এটাকে প্রতিহত করব এবং তাদের যুদ্ধের এমন একটা ধামাদল যে তারা পিটাচ্ছে, এটাকে আমরা আরো দ্বিগুণ শক্তিতে তাদেরকে বহিষ্কার করব। আমার একটু আগ্রহ, আমার জানার ব্যক্তিগত পর্যায়ে থেকে বলতে পারেন বা দর্শকের নিশ্চয়ই এই বিষয়ে জানার আগ্রহ রয়েছে। 35,000 সৈন্য যে মোতায়েন করেছে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে এবং রাফায়েল যুদ্ধবিমানও তারা রেডি রেখেছে, এই আপনি বলছেন যে আপনাদের নিজস্ব সোর্স থেকে আপনারা, আমি সেটা বলবো না, আমি কেন নিজস্ব সোর্সের তো আমি সেটা জানতে চাই, এটা কি ওদের গণমাধ্যমের উপর বেস করে বলছেন নাকি? আমাদের তো নিজস্ব ইন্টেলিজেন্স আছে, আমাদের যারা আমরা অবসরপ্রাপ্ত আছি, আমরা তো অবসরপ্রাপ্ত, আমরা তো আর সরাসরি সামরিক বাহিনীর মুখপাত্র হিসেবে কাজ করি না। আমি সেটাই জিজ্ঞেস, আমি বলেছি বারবার নিজস্ব সোর্স থেকে। আমাদের নিজস্ব সোর্স, এটা কনফার্ম যে দে আর ডুইং ইট। আমাদের বর্ডার যে এখন তো বর্ডার গার্ড বলে এটাকে, বিডিআর ছিল আগে, তাদেরও তো অনেক ইনফরমেশন তাদের মাধ্যমে থেকে আমরা জানতে পারি, এবং তাদের সাথে তো আমাদের রিলেশন আছে, আত্মীয় স্বজন আছে তো, তাই না? আপনারও তো আত্মীয় স্বজন থাকতে পারে, অফিসাররা আছে যারা বর্ডারে আছেন, কাজ করছেন, তাদের কাছে কিন্তু অনেক তথ্য আসে, সেই তথ্যগুলো আমাদের কাছেও ডিসিমিনেট হয়। আমি সাংবাদিক মাসুদ কামাল আপনাকে জানতে চাইছি যে যদি সত্যি হয়েই থাকে, আপনি কি মানে এটি বিশ্বাস করেন কিনা? যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা কি স্রেফ হুমকি, মানে কামান দাগিয়ে বসে আছে, কিছু হলেই তারা গোলা ছুড়বে, কোনো হুমকি, নাকি সত্যি সত্যি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? না, আমি আসলে আমি তো ওনার মতো করে বুঝবো না, উনি সামরিক বাহিনীতে ছিলেন তো ওনার অভিজ্ঞতা অন্যরকম। আমি ওভাবে ভাবি না।
রাজনাথ সিং কিন্তু তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ভারতে, তিনি কিন্তু আরো মাস দুয়েক আগের একটা ইঙ্গিত দিয়ে দেখেন, রেখেছেন। আমি আপনাকে একটা কথা বলি, রাজনাথ সিং বলেন, অমিত শাহ বলেন, যেই বলেন, যে ধরনের মানে আপনার আলোচনা হচ্ছে, এই ছাড়লাম প্লেনের মানে স্টার্ট দিয়ে দিচ্ছি, অমুক তমুক, এগুলি কথাবার্তা না। আপনি যদি পুরনো কাগজপত্র ঘাটেন, দেখবেন এর চেয়ে 10 গুণ তারা বলেছে চীনের ক্ষেত্রে, 10 গুণ তারা আরো বেশি বলেছে। বলেছে। তো চীনের সঙ্গে যুদ্ধ হয়েছে, যুদ্ধ আজকাল ওইভাবে হয় না। যুদ্ধ হওয়ার জন্য একজন একনায়ক লাগে, পুটিনের মতো একজন, পুটিনের মতো একনায়ক লাগে, যাকে নাকি কারো কাছে জবাবদিহি করতে হবে না। নরেন্দ্র মোদিও তো একনায়কতান্ত্রিক না অবস্থায় না নিয়ে না গেছেন না, দেশটাকে। উনি একদম হালকা একটা সুতার উপর ঝুলতেছেন। না, ঝুলছে ঠিক আছে তাহলে গত নির্বাচনের উনি মাধ্যমে, কিন্তু তার সিদ্ধান্ত নিতেই পারবেন না। মানসিকতা তো ওই জায়গায়। তাতে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, এটা হবেই না। এবং সেটা আরও যে বড় কথা হলো কি ভাই, ওরা আর যাই করুক নিজের লাভটা তো বুঝে, কেন যুদ্ধে জড়াবে তারা? আমি যুদ্ধের কোনো আগা মাথা পাই না, আমি আমার হিসাবে আমি পাই না ভাই। তো আমি বুঝি গো, আমি আমার মতো করে, আমি তো সিভিলিয়ানের মতো করে বুঝি, তাই না? কাজে আমি আমার মতো করে বলতেছি, আমি এটা দেখি না, কারণ আমি এর ক্ষতিটা তো আমি ভয় পাই, আমি এর ক্ষতিটাকে ভয় পাই। এখানে কিন্তু ইন্ডিয়ার সফলতা আমি বলি হতে পারে, বাট আমি এটা মনে করি না যখন ইম্পসিবল। আপনাকে ভাবিয়ে দিবে, আপনি চিন্তা করতে বাধ্য হবেন যে না, এটা হবে না। ওই যে এটা এরকম, ওই একটা বালকের কথা শোনেন নাই, প্রচার করতে এই বাঘ আসছে বেশ পালক, মিথ্যা বলে মানুষ যখন দৌড়ে যায়, বলে যে না, আমি আসলে বাঘ আসে নাই। একদিন, 2 দিন, তৃতীয় দিন যখন একই কথা, যখন বাঘ আসছে আর যখন সে চিৎকার করা শুরু করলো বাঘ আসছে, তখন কিন্তু জনগণ আর যায়নি। ঠিক একই অবস্থা ইন্ডিয়াও করে। মনে রাখবেন, চাণক্য নামক যে ব্যক্তি, কৌটিল্য, এক ভাষায় বলে কৌটিল্য অর্থশাস্ত্র, আরেক ভাষায় বলে চাণক্য। আসলে কিন্তু যেই যুগের কথা বলা হয় চাণক্যের যুগ, সেই যুগে লেখালেখি এগুলো রেখে যায় নাই। এখন নতুন ব্রাহ্মণরা কিছু নীতি বানায় আপনার চাণক্যের নামে চালিয়ে দেয়, এটাই বাস্তবতা। কারণ যদি তাই হইতো তাহলে তো এই কোরআন নাজির হওয়ার দরকার ছিল না, এত ওই তাওরাত জাবুর ইনজিলি থাকতো। সেই সময় তো তাওরাত জাবুরে তো লেখা নাই বাংলাদেশে, এখন পাওয়া যায় না, পৃথিবীতে পাওয়া যায় না। তো এই চাণক্যের নীতিটা তারা তৈরি করেছে এমনভাবে, এটা হলো তারা এক নায়কতন্ত্র লাগে না, তারা পুরো জাতির ধর্মীয় উন্মাদনায় অভ্যস্ত। সেই উন্মাদনা থেকে এই দেশ দখল করার সমস্ত পায় তারা করবে এবং করে রাখছে, এবং সর্বশেষ সেইটা আঘাতটা তারা দিয়েছে। আমার কাছে যেই মমতা ব্যানার্জিকে আমি এত শ্রদ্ধা করতাম, বিশ্বাস করেন তার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা ছিল। সেই ইন্টারনাল পলিটিক্স থেকে তো তাকে সেই জায়গা যেতেই হচ্ছে। কিন্তু উনি কি বললেন, মোদিকে আহ্বান জানালেন যে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য মোদিকে আহ্বান জানানোর জন্য অনুরোধ করেছেন। আপনি কোনো কিছু হালকাভাবে নেওয়া ঠিক হবে না, আমাদের প্রস্তুতি থাকতে হবে, আমাদের সামরিক বাহিনীর প্রস্তুতি থাকতে হবে, আমাদের জনগণের প্রস্তুতি থাকতে হবে। আমি সেই জায়গাটা একটু মাসুদ কামাল আপনার কাছে ওই জায়গা থেকে প্রশ্ন, যে আপনি হয়তো বিশ্বাস করতে চাইছেন না তারা যুদ্ধ করবে না বা সরাসরি ফ্রন্ট লাইনে আসবে না, কিন্তু আমাদের তো সবকিছুতে প্রস্তুতি থাকা দরকার আছে। আমাদের প্রস্তুতি থাকবে না কেন? আমাদের সেনাবাহিনীর কাজটা কি? খালি গাছের গুড়ি রং করা, আর কি কাজ বলেন তো আপনি? তারা সবসময় প্রস্তুত থাকবে। প্রস্তুত থাকতে আমি না করতেছি না ভাই, প্রস্তুত থাকতে হবে না। যদি পাবলিককে, জনগণকে যদি আপনি সামরিক ট্রেনিং দেন, এটা তো আরো ভালো। তখন আপনি সেনাবাহিনীর আকার ছোট করে আনতে পারবেন, কারণ তখন পুরো দেশই সেনাবাহিনী, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু রেগুলার ফোর্স তো থাকার প্রয়োজন নেই কোনো। কিন্তু আমার কথা হলো প্রস্তুত তাদের সার্বক্ষণিক থাকতে হবে। যতক্ষণ উনি সেনাবাহিনীতে কাজ করেন কেবল না, যখন সেনাবাহিনী থেকে উনি বেরিয়ে আসেন, উনি কেবল রিটায়ার্ড, ওনাদের তো ট্রেনিং এইটা, যে কোনো সময় ডাকলে ওনাকে আবার যেতে হবে। তো এই ট্রেনিংটা থাকবে না কেন? ট্রেনিং থাকবে, প্রস্তুতি থাকবে, মানসিকতা থাকবে, সব থাকবে। কিন্তু যুদ্ধ লাগছে এটা ভেবে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি মনে করি বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বিশ্ব রাজনৈতিক বাস্তবতায় যুদ্ধ হওয়ার কোনো সুযোগ আমাদের এখানে নাই। যদি হলে উন্মাদ তো আছে ভাই, পৃথিবীতে উন্মাদও তো আছে। এখান থেকে ঝাঁপায় পড়ার কোনো সুযোগ নেই। আমি বললাম, আপনি সাত দেখাই বলেন, এই সাত থেকে ঝাঁপায় পড়ার কোনো সুযোগ নেই। তো দুই একটা পাগল ঝাঁপায় পড়তেই পারে, এটা তার ব্যাপার। কিন্তু উন্মাদ সব জায়গায় আছে। কিন্তু আমি আমার কমন সেন্সে দেখি না এরকম। প্রস্তুত আপনি সবসময় থাকবেন। এরকম যদি হুঙ্কার না আসে তাহলে প্রস্তুত থাকবেন না, তাও প্রস্তুত থাকবেন, ডেইলি প্রস্তুত থাকবেন আপনি। কিন্তু তার মানে এই না যে আমি আতঙ্কিত হয়ে যাব। এবং এই আতঙ্কটা কিন্তু সারা দেশে এখন ছড়িয়ে পড়ছে।
না, বাংলাদেশের কেউ আতঙ্কগ্রস্ত না। বাংলাদেশের মানুষকে মাসুদ বোঝানো ভাই, হচ্ছে, আমি আপনাকে বলি, প্রত্যেকটা মিডিয়া দেখেন আপনি, আতঙ্ক তো একটা অবশ্যই যুদ্ধ আছে, যেই মানুষের ভাব। মধ্যে কৌতূহল আছে, আতঙ্ক আছে, এটা তো বাস্তবতা। আতঙ্কিত এটা না, জরুরি বাংলাদেশ না। সাহসী হচ্ছে, সাহসী। আজকে এটার সঙ্গে আমি একমত। আমাদের রিটায়ার্ড সোলজার আজকে আসছিল, আমাদের প্রায় 500-600 রিটায়ার্ড সোলজার যারা আমার সাথে এক সময় চাকরি করছে, অনেককে আজকে আমি দেখলাম। তারা খুবই একেবারে মনোবল এত বেশি উঁচু তাদের, সেটি যে আছে, কিন্তু তারা যুদ্ধ লাগলে প্রস্তুত সাধারণ আছে। মানুষ আগে জয় পরাজয় তো হিসাব করে না, আগে যুদ্ধের ক্ষয়ক্ষতিটা হিসাব করে, কে অ্যাজল্ট হবে, কার কতটুকু ক্ষতি হবে, কে বাঁচবে মরবে, তাই না? সেই ধরনের একটা আতঙ্ক তো থাকতেই পারে, এবং যেটা বাস্তবতা, এরকম একটা আতঙ্ক ভারত ছড়াচ্ছে। আতঙ্ক থাকলেও এটা আতঙ্ক দেশে ক্ষতিগ্রস্ত করবে না আমাদের। এই আতঙ্কটা হলো প্রস্তুতির আতঙ্ক। জি, আমার একটি প্রশ্ন কর্নেল আব্দুল হক, যেটি আমি বারবার করি, আপনাদের মতো যারা রয়েছেন বিশ্লেষক, সামরিক বিশ্লেষক, যেটি মাসুদ কামাল বলছেন, প্রস্তুতি অবশ্যই থাকতে হবে। প্রস্তুতি আমরা কোন কোন পর্যায়ে রাখবো? শুধুমাত্র সামরিক প্রস্তুতি, নাকি আরো বিভিন্ন ধরনের প্রস্তুতি? আর সামরিক প্রস্তুতি থাকলেও সেটুকু আমরা, মানে সেটিতে আমরা কতখানি সক্ষম প্রতিরোধ করার জন্য, যদি সত্যি এই ধরনের কিছু ঘটে? আপনি তো সামরিক নেতার চেয়ে ভালো জ্ঞান রাখেন। সামরিক বাহিনী একা কখনো যুদ্ধ করে না, পৃথিবীর কোনো দেশে না। সামরিক বাহিনী প্রথমত সামরিক প্রস্তুতি, আমি বলছি সামরিক বাহিনী একা যুদ্ধ করতে পারবে না। এটা তো পানিতে মাছের মতো। তো সামরিক বাহিনীর তো একটা ফিল্ড লাগবে, আর সেই ফিল্ডটা হলো দেশের জনগণ। আমাদের দেখেন, এই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের বিএনসিসি আছে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। তাদেরকে কিন্তু প্রত্যেকটা কলেজে এর শাখা আছে। ঠিক এভাবে প্রস্তুতি আরো এটাকে জোরদার করতে হবে, এবং দেশের জনগণও যারা যারা ইয়াং, আমাদের যদি ওই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, দেখবেন আপনিও ইনশাল্লাহ এই সাংবাদিক হিসেবেই আপনি দেখবেন আপনাদেরকে আমরা 1 মাসের ট্রেনিং দিব, মাসুদ কামাল ভাইকে ট্রেনিং দিব, যে ভাই যদি লেগে যায় আপনি কিন্তু এই এলাকায়, আপনার এলাকায় যুদ্ধের প্রস্তুতি নেবেন। তো সেই জন্য এই সময়ে আমি মনে করি আমাদের যে একজন নেতা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, খুব জ্ঞানী লোক উনি। আপনার মনে আছে কি, উনি যখন দেশে আসলেন, আসার পথেই সাংবাদিকদেরকে কি কথা বলেছিলেন, যে ইন্ডিয়া যদি বাড়াবাড়ি করে তাদের 7 সিস্টার কিন্তু আছে, বার্মাকেও কিন্তু তারা উনি দিয়েছিলেন। কি করব আমরা 7 সিস্টার্সকে? কি করব 7 সিস্টার্সকে? করার অনেক কিছু আছে। ইন্ডিয়া আমাদের সাথে শত্রুতা করলে তাদের লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। কারণ মানুষদের, একটা দেশের মানুষকে দাবায় রাখা যায় না। একটা দেশের মানুষকে, আপনি মনে আছে 7ই মার্চের বক্তৃতার পরে কিন্তু সবে উদ্বেলিত হয়েছিল দেশবাসী, এবং জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণার পরে পুরো জাতি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তখন কিন্তু আমাদের অস্ত্র ছিল না, গোলা বারুদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু সাহস দিয়ে, আমাদের অল্প সামর্থ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি। সেই পাকিস্তানের মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয় করেছি, যদিও ইন্ডিয়া লাস্ট মোমেন্টে এসে বিনা যুদ্ধে মেদিনী জয় করে নিয়ে এলো, তারা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার তৈরি করলো তাদের দ্বারা। তো আমাদের দেশ, আল্লাহর রহমতে আমি আশাবাদী, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত অটুট রাখার জন্য এই দেশবাসী দৃঢ় প্রতিজ্ঞ, আর সামরিক বাহিনী তো আছেই। এবং এই সাথে আমাদের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, জনতা, আবাল বৃদ্ধ বনিতা, সকল ধর্মের, সকল মতের, সকল আদর্শের মানুষ একত্রিত হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যদিও সেখানে আওয়ামী লীগ থাকবে না। সেটি হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। হাসিনাকে কত সুপরিকল্পিতভাবে তারা ক্ষমতায় আসীন করিয়েছে দেখেন। 16 বছরে সে ইন্ডিয়াকে যা দিয়েছে, এই দেওয়ার পরে আর দেশের আসলে কিছু থাকে না। আপনি দেখুন, যেটা চিকেন নেকের কথা বললেন আমাদের তেঁতুলিয়া দিয়ে, আরেকটা চিকেন নেক কিন্তু আমাদের নিজেদের আছে, সেটা হলো নিজেদের দেশের মধ্যে মিরেশ্বরাই মুহুরী নদী, যেটা এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্ন অংশ, কিন্তু যেটা ব্রিজের মাধ্যমে সংযুক্ত। সেখানে মিরেশ্বরাই তাদেরকে বিশাল একটা এলাকা দিয়েছে তাদের ইকোনমিক জোন করার জন্য। এটা তো জানেন তো, নাম দিচ্ছে বঙ্গবন্ধু ইকোনমিক জোন। সেখানে ইন্ডিয়াকে বিশাল একটা এলাকায় তাদের স্থাপত্য করার জন্য দিচ্ছে। শুধু সেখানেই শেষ নয়, ইন্ডিয়া থেকে একটা সেতু তৈরি করে ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? রপ্তানি হলে তো ওইখান থেকে রপ্তানি হয়ে শিপ দিয়ে আমাদের শিল্পাঞ্চল থেকে ইপিজেড দিয়ে সেখানে বিদেশে চলে যাবে, তাদের দেশে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। কিন্তু হাসিনা কোনো আলোচনা না করে, যারা দেশের নিরাপত্তা বিশ্লেষক, বিশেষ করে 3 বাহিনী প্রধানের সাথে আলোচনা না করে আপনি কোন বর্ডারিং এলাকায় কিন্তু কোনো স্থাপত্য করতে পারেন না, কোনো স্থাপনা তৈরি করতে পারেন না। হাসিনা ডিড ইট, শি ডিড নট বদার হোয়াট চিফ সেইজ, হোয়াট নিরাপত্তা বিশ্লেষকরা সেই।
এখন এই জেনারেল সাহেব এইগুলো কলকাঠি নাড়তেছে তাদের দেশের মৌলিক যে একটা তাদের যে উদ্দেশ্য, মৌলিক যে পলিসি, বেসিক পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার প্রাথমিক পর্যায়ে এই কাজগুলো করছে, যাতে এগুলো করার মাধ্যমে ধর্মীয় উন্মাদনা দিয়ে তাদের দেশের জনগণকে উদ্বুদ্ধ করবে যে আমাদের এই দেশটা দখল না করলে আমাদের দেশের ঐক্য টিকা রাখা যাবে না, সেভেন সিস্টারকে তারা আলাদা করে ফেলবে, ওইদিকে চায়না এসে আক্রমণ করে বাংলাদেশের দিকে চলবে। সুতরাং একটা অজুহাত দিবে, একটা গৃহযুদ্ধ লাগানোর অজুহাত দিবে। আর আওয়ামী লীগের তো আছেই লোক, আওয়ামী লীগের কাছে যে সমস্ত অস্ত্র আছে, অবৈধ অস্ত্র, সেই অবৈধ অস্ত্র দিয়ে তো বাংলাদেশে 5টা ব্যাটালিয়ন রেজ করা যাবে। 5টা ব্যাটালিয়ন যে অবৈধ অস্ত্র আছে এবং বৈধ অস্ত্র লাইসেন্স, ভাই আপনি তো জানেন কি পরিমাণ বৈধ অস্ত্রের লাইসেন্স গতবার দিয়েছে, এক একজনের 2-3টা করে, প্রত্যেকটা লোকের। এমনি তা আমি লীগ, ছাত্রলীগ, অন্যদের তো পার্সোনাল ওয়েপন 2-3টা করে আছেই, ইন্ডিয়া থেকে নিয়ে আসে। তো তারা ওই অস্ত্র দিয়ে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগবে, হিন্দু মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ লাগবে চিন্ময়ের 7 মতো লোক দিয়ে, এবং হত্যাকাণ্ড করবে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তখন তারা বিশ্বকে বলবে যে আমাদের ভারত মাতার নিরাপত্তার হানি ঘটছে, এই নিরাপত্তার অজুহাতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে বাধ্য হয়েছি, যেটা হয়েছে ইউক্রেনে।